এই যে হ্যালো ম্যাডাম, দেখেও না দেখার ভান করছেন যে? কোথায় না দেখার ভান করছি? তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেও কথা বললে না কেন? তো আমি পানি খাচ্ছি না, এখনো কি তোর সাথে কথা বলতে হবে? কথা বললে বলবে, না বললে নাই, আমি কিছু মনে করব না। এত ঢং করিস না তো ফারদিন। সারাদিন তো তোর সাথে একই ক্লাসে বসে ক্লাস করি, আমার বাসায় এসেও তোর সাথে সারাদিন বকবক করতে হবে? ঠিকই তো, আমার সাথে কেন বকবক করবেন? কে আমি? হঠাৎ করে তুই থেকে আপনি বলছিস কেন? ভাবলাম আমি তো আপনার 1 বছরের বড়, আপনি তো আর কখনো আমাকে সম্মান দিয়ে কথা বলেন না, তাই আজকে থেকে না হয় আমি আপনাকে সম্মান দিয়ে কথা বললাম। ঢং। আচ্ছা আজকে ক্লাসে না তুই আমাকে কি বলতে চাইছিলি? তখন তো স্যারের জন্য বলতে পারিস না, এখন বল। এখন এখানে? হ্যাঁ, তো এটা তো আমাদেরই বাসা নাকি? না না, এখানে বলা যাবে না, আরেকদিন বলবো না হয়। কেন বলা যাবে না? এখন তো মা অথবা চাচি কেউ নেই, তাহলে বলা যাবে না কেন? আচ্ছা আরেকদিন বলবো না হয়, আজকে বাদ দে। না, আমি আজকেই বলবো। তুই বলবি? এখনই বল বলছি। আচ্ছা চল ছাদে, চল ছাদে গিয়ে বলছি। তারপর ফারদিন মিতার হাত ধরে যাদের দিকে যেতে লাগলো। মিতার ফারদিন হচ্ছে চাচাতো ভাই বোন। ওরা ছোটবেলা থেকেই দুজন একসাথে একই ক্লাসে পড়াশোনা করছে। এখন দুজনেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েছে। ফারদিনের বয়স 18 হওয়ার পর থেকেই ফারদিন কেন যেন মিতার প্রতি একটা দুর্বলতা অনুভব করছে। আস্তে আস্তে এই দুর্বলতাটা ভালোবাসায় রূপ নিয়েছে। এখন ফারদিন তার ভালোবাসার কথাটা মিতাকে জানিয়ে দিতে চায়, কিন্তু যেহেতু ওরা চাচাতো ভাই বোন, তাই মিতা এই কথা জানার পর ব্যাপারটা কিভাবে নেবে বা রাগ করবে কিনা এসব ভেবে আর বলতে পারছে না। আজকে ক্লাসে একবার বলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তাই যখন মিতা নিজেই ওকে বলতে বলল তখনও বলতে রাজি হয়ে গেল। ছাদে যাওয়ার পর ফারদিন মিতার হাতটা ধরলো, তারপর মিতাকে বলল, মিতা, তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ জানি, কথাটা শোনার জন্যই সাথে আসলাম। এখন বল, কি বলবি? জানি না তুই আমার কথাটা কিভাবে নিবি। তুই আগে বল, তারপর আমি কিভাবে নেব সেটা আমার ব্যাপার। ভয় করতেছে যদি তুই আর আমার সাথে কথাই না বলিস তখন। একটা থাপ্পড় মারবো কিন্তু এখন। বলতে বলছি বল। মিতা এই কথা বলার সাথে সাথে ফারদিন মিতার ঠোঁট দুটোতে একটা কিস করে দিল। ফারদিন হুট করে এভাবে ওকে কিস করাতে মিতা অনেক অবাক হলো, কিন্তু কোনো কথা বলল না। ফারদিন মিতার গায়ে হাত না রেখেই মিতার ঠোঁটে অনবরত কিস করে গেল। বেশ কিছুক্ষণ পর ফারদিন মিতার ঠোঁট ছেড়ে দিল। মিতা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মিতাকে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে ফারদিন মিতাকে বলল, চোখ খোল মিতা। এটা কি ছিল? এইটা বলার ছিল আমার, আমি তোকে ভালোবাসি, অনেকদিন ধরেই ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না। তাই বলে এভাবে? সরি, আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে তোকে বোঝাবো, তাই হুট করে মাথায় এটা চলে আসলো। আর আমি হয়েছে, থাক, আর বলতে হবে না। তা আমার জন্য এই ভালোবাসা তোর মনের মধ্যে আসলো কবে থেকে? আরো প্রায় 3 বছর আগে থেকে। তাহলে আগে বলিসনি কেন? ভয় পেয়েছিলাম, যেহেতু আমরা চাচাতো ভাই বোন, তাই ভয়টা একটু বেশি ছিল। তাহলে এখন বললি কেন? কারণ এখন মনে হচ্ছে যদি আমি এখনো না বলি তাহলে আমি তোকে খুব শীঘ্রই হারিয়ে ফেলবো। ও আচ্ছা, বুঝলাম বিষয়টা। আচ্ছা আমি নিচে গেলাম, তুই চলে আসিস। এই মিতা, কোথায় যাচ্ছিস? আবার উত্তরটা তো দিয়ে যা। কিসের উত্তর? এই যে আমি তোকে আই লাভ ইউ বললাম, তুই হ্যাঁ বল অথবা না বল। এত তাড়াতাড়ি কিভাবে উত্তর দিব? আমাকে আগে জানতে হবে না তোকে? কি বলছিস? গত 19টা বছর ধরে আমাকে দেখে আসছিস, আর এখন বলছিস আগে আমাকে জানতে হবে? আমার ব্যাপারে
কি জানার বাকি আছে তোর যে এখন আর নতুন করে সেটা জানতে হবে তোকে? আমি তো কাজিন হিসেবে তোর ব্যাপারে সবটা জানি, কিন্তু তুই লাইফ পার্টনার হিসেবে কেমন সেটা তো আর জানি না। সেটাও তো জানতে হবে নাকি? সেটা কিভাবে জানতে পারবি? সেটা জানতে হলে তো তোর ব্যাপারে ভাবতে হবে, আর ভাবার জন্য সময় লাগবে। আচ্ছা দেখ, আমি তোর মতো এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমার সোজা সাপটা কথা শোন। যতক্ষণ আমি তোর সাথে থাকি ততক্ষণই মনে হয় আমার জীবন স্বাভাবিক গতিতে প্রতিবাহিত হচ্ছে, আর বাকিটা সময় যেন আমার কাছে স্থির লাগে। পাশে থাকলে সব সময় আমার ঠোঁটের কোণে হাসি থাকে, বাকি সময়টা যেন আমার আনমনে লাগে। তুই কি আমার হাসি মুখের কারণ হবি মিতা? তুই কবি হলি কবে থেকে? কেন, আমার বলা কথা বুঝি তোর পছন্দ হয়নি? পছন্দ হয়েছে কবি সাহেব, কিন্তু আপনার এই সুন্দর কথার জবাব দিতে আমার সময় লাগবে। কতদিন সময় লাগবে? ঠিক 7 দিন। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। কি শর্ত শুনি? শর্ত হচ্ছে এটাই যে এই 7 দিন আমি ভাবার জন্য সময় নিলাম। এই 7 দিন তুই আর আমি কেউ কারোর সাথে কথা বলবো না, না বাসায় না বাইরে। বল এবার তুই কি এই শর্তে রাজি? আরো ম্যাড মিতা, একই বাড়িতে থেকে কথা বলবো না মানে এটা কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব। বাসা একই হলেও আমাদের তো ফ্লোর আলাদা, তাই না? তুই থাকিস নিচতলায় আর আমি থাকি উপরতলায়। এই 7 দিন সিঁড়ি বেয়ে তুই উপরে আসবি না। না না, আমি এই শর্তে রাজি নই, অন্য কোনো শর্ত বল। কেন? এই শর্তে কি সমস্যা? আমি যখন বলেছি তখন এই শর্তই মানতে হবে। আরে তুই বোঝার চেষ্টা কর, যেখানে 7 মিনিট আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না, সেখানে 7 দিন কথা না বলে কিভাবে থাকবো আমি? তুই উত্তর চাস কিনা বল। হ্যাঁ চাই। তাহলে অপেক্ষা করতে হবে, আর সেটাও কথা না বলে। এটা কিন্তু ঠিক হচ্ছে না মিতা। এই কোথায় যাচ্ছিস? কথাটা তো শেষ করে যা। আচ্ছা ঠিক আছে, আজ থেকে ঠিক 7 দিন পর কলেজ থেকে এসেই তোকে আমার উত্তর দিতে হবে। মনে রাখিস, আগামী সোমবার যেন আমি আমার উত্তরটা পেয়ে যাই। সেটা দেখা যাবে। এখন আমি গেলাম, তুইও নিচে যা। এই কথা বলেই মিতা নিচে চলে গেল। এদিকে ফারদিনের তো টেনশনে অবস্থা খারাপ। এই 7টা দিনও মিতার সাথে কথা না বলে কিভাবে থাকবে এটাই ভেবে পাচ্ছে না। এই ঘটনার পর রাতে যখন ওরা দুজন একসাথে খেতে গেল, তখন হুট করে ফারদিনের মাথা থেকে কথা না বলার বিষয়টা বেরিয়ে গেছিল। তাই ফারদিন মিতাকে তরকারি বাটিটা দিতে বলে। মিতা অবশ্য চোখের ইশারা দিয়ে ফারদিনকে মনে করিয়ে দিল যে ওরা এই 7 দিন কথা বলবে না। কথাটা মনে হতেই ফারদিন আবার চুপ হয়ে গেল। সেদিনের মতো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে এটা উঠে পড়ছিল, তখন মিতার মা মিতাকে এসে বলল, মিতা যা তো একটু ফারদিনকে ডেকে তুলে দিয়ে আয়। রোজ রোজ আমাকেই কেন ওকে ডাকতে হবে? মা, আজকে তোমরা যাও, আমি এখন পড়ায় ব্যস্ত আছি। পড়ার যে কত ব্যস্ত তুমি তা তো দেখতেই পারছি। কি ঘোড়ার ডিম পড়ো না পড়ো তার নেই ঠিক, আর তুমি আছো আমাকে পড়ার ব্যস্ততা দেখাতে। মা প্লিজ এখন আবার শুরু করো না, আমি সত্যিই এখন পড়ছি। এখান থেকে যাও না প্লিজ। হ্যাঁ, আমি কোনো এক কাজ দিলেই তো তুই ব্যস্ত হয়ে পড়িস, জানি আমি এইসব। উফ মা, তুমি কি আমাকে পড়তে দিবে না নাকি? তোকে আমি বলছি ফারদিনকে ডেকে দিয়ে আসতে, এখনই ডেকে দিয়ে আয় যা। নিজে তো খেয়ে বসে আছিস, ছেলেটা যে এখনো খায়নি সেদিকে কি কোনো খেয়াল আছে? তোমাদের ছেলে খাবে কিভাবে? এখনো তো ঘুম থেকেই ওঠেনি। এই জন্য তোকে ডেকে দিতে বলছি, দেখতে তো পারছিস আমি একটা কাজ করছি। উফ মা, যাচ্ছে, তুমি এত জ্বালাও কেন আমাকে? কে জানে বাবা, তখন যেটা বলা শুরু করে বলতেই থাকে। এসব বলতে বলতে মিতা নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল ফারদিনের ঘরে। গিয়ে দেখে ফারদিন এখনো বিছানায় উল্টো হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কিন্তু মিতা তো বলেছে ফারদিনের সাথে ও এই 7 দিন কথা বলবে না। এখন মিতা ফারদিনকে কিভাবে ঘুম থেকে উঠাবে তাই ভাবছে। হুট করে মিতার মাথায় একটা দারুণ বুদ্ধি আসলো। মিতা ফারদিনের ফোনটা নিয়ে আনলক করলো। তারপর ফারদিনের মোবাইলে পরপর 20টা অ্যালার্ম সেট করলো। সেটা করার পর মিতা অ্যালার্মের রিংটোন
মুডটাও চেঞ্জ করে দিল। মিতা মনে মনে হাসছিল। তারপর সেই ফোনটা ফারদিনের কানের কাছে রেখে টই টই করে ঘর থেকে বেরিয়ে গেল। মিতা যখন নিজের ঘরে গিয়ে আবারও পড়তে বসলো, তখন রান্নাঘর থেকে মিতার মা মিতাকে ডেকে বলল, কিরে মিতা, ফারদিনকে কি ডেকে তুলছিস ঘুম থেকে? ডেকেছি মা, কিন্তু ও উঠেনি। ছেলেটা এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে কেন? কে জানে রাতে কয়টার দিকে ঘুমাইছে। চিন্তা করো না মা, ও একটু পরেই উঠে যাবে। আমি সেই ব্যবস্থা করেই এসেছি। মিতার কথা শুনে মিতার মা আর কোনো কথা বলল না। ওদিকে একটু পরেই ফারদিনের মোবাইল থেকে জোরে জোরে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসতে শুরু করলো। আওয়াজটা এত জোরে ছিল যে পার্ট 3 সহ বাড়ির অন্যান্য সদস্যরাও ভয় পেয়ে গেল। ফারদিনের রুমের আওয়াজ মিতার রুম পর্যন্ত পৌঁছালো। ফারদিন কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে বসলো। তারপর এই আওয়াজ কোথা থেকে আসলো সেটা বোঝার চেষ্টা করতে লাগলো, কিন্তু বুঝতে পারছিল না যে এই সময় কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ কোথা থেকে আসবে। পরে বুঝতে পারলো যে এটা আসলে ওরই ফোনের অ্যালার্ম রিংটোন। এটা বুঝতে পারার পর ফারদিন রেগে মেগে ঘর থেকে বেরোলো। তারপর বাইরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করলো, আমি জানতে চাই আমার ফোনে এই অ্যালার্ম রিংটোনটা কে সেট করেছে? কে আর করবে? মিতা ছাড়া কেউ কি তোর ফোনের পাসওয়ার্ড জানে? তার মানে এই কাজটা মিতা করেছে, তাই তো? যে করছে করুক, তুই আগে ফ্রেশ হয়ে আয় আর নাস্তা কর। আমার ঘুমের 36টা বাজিয়ে দিয়েছে আর তুমি আমাকে নাস্তা খেতে বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই কথা বলে ফোনটা হাতে নিয়ে ফারদিন উপরের দিকে যেতে লাগলো, কিন্তু সিঁড়িগুলো পার হওয়ার আগেই ফারদিনের ফোন আবারও ঘেউ ঘেউ করে উঠল। এবার ফারদিন রীতিমতো ভয় পেয়ে গেল। তারপর ফোনটা আনলক করে দেখলো যে কমপক্ষে 18টা অ্যালার্ম এখনও সেট করা আছে। তারপর ফারদিন সবগুলো অ্যালার্ম অফ করে দিল। অফ করে সিঁড়ি বেয়ে মিতার রুমের দিকে গেল। মিতা ফারদিনকে দেখেও চুপচাপ নিজের পড়ায় মনোযোগ দিল। এটা দেখে ফারদিনের মাথায় রাগ চলে গেল। এমনিতেই মিতা ওকে শর্ত দিয়ে রেখেছে যে এই 7 দিন কোনো রকম কথা বলা যাবে না। এজন্য ফারদিন মিতাকে শিক্ষা দেওয়ার একটা দারুণ বুদ্ধি বের করলো। মিতা পড়ছিল, ফারদিন মিতার ঘাড় ধরে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁটে কিস করে দিল। অনবরত যখন মিতা ঠোঁটে ফারদিনের দাঁত লাগছিল তখন মিতা বেশ ব্যথা পেল, কিন্তু শর্তের কারণে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না। এজন্য ফারদিন আরও সুযোগ পেয়ে আজকে আরও একটু বেশি সময় ধরে মিতাকে কিস করলো। বেশ কিছুক্ষণ পর মিতাকে ছেড়ে দিয়ে হাতে মোবাইলটি নিয়ে ফারদিন বলল, আমার ফোনে কুত্তার অ্যালার্ম সেট করার শাস্তি এটাই। আমাকে তো মা কাউকে ঘুম থেকে ডেকে দিতে বলেছিল, কিন্তু সত্য মোতাবেক আমরা কেউ কারোর সাথে কথা বলতে পারবো না। এজন্যই আমি এমনটা করেছি। এমনটা করেছে ভালো কথা, আমিও যা করেছি সেটাও ভালো কথা। আরেকদিন যদি এরকম করা হয় তাহলে এর চেয়ে গভীরভাবে শাস্তিটা দেব। দেখে নেব কে কাকে শাস্তি দেয়। আজকে মাফ করে দিলাম। মিতার এই কথা শুনে ফারদিন জিতে যাওয়ার ভঙ্গিতে মোবাইলটা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে নিচে নামতে লাগলো। তারপর ফারদিন নিজের ঘরে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। তারপর রেডি হতে লাগলো কলেজের জন্য। ওদিকে মিতাও এতক্ষণে কলেজের জন্য রেডি হয়ে গেল। ওরা দুজন প্রতিদিন একসাথে কলেজে যায়, কিন্তু আজকে যখন দুজন আলাদা আলাদাভাবে যাচ্ছিল তখন মিতার মা বিষয়টা খেয়াল করে ওদের দুজনকে বলল, কিরে, তোরা তো দুজন কবুতরের জোড়ার মতো সবসময় একসাথে থাকতি, আর একজন আর একজনের সাথে কথা না বললে যেন মরে যেতি, আর আজকে দুজন আলাদা আলাদা যাচ্ছিস। এ পর্যন্ত কেউ কারোর সাথে কথা বললি না কেন রে? তোদের মধ্যে কি কিছু হয়েছে? এখনো কিছু হয়নি কাকি, 7 দিন পরে হবে। 7 দিন পরে আবার কি হবে রে? কি হবে সেটা এখনই বলবো না, তবে কিছু একটা বড় সড়ই ধামাকা হবে সেটা জানিয়ে রাখলাম। তোরা যে কখন কোন ধামাকার কথা বলিস এসব আমার মাথায় ঢুকে না বাবা। এসব তোমার মাথায় ঢুকতেও হবে না। তুমি যাও, তুমি আর মা দুজন নাস্তা করে নাও, আমি গেলাম। একা যাবি না, খবরদার, মিতাকেও নিয়ে যা। আমিও গেলাম মা। কাকি গেলাম আমি, টাটা। এই কথা বলে ফারদিন বাইক নিয়ে চলে গেল আর মিতা দাঁড়িয়ে রইল রিক্সার জন্য।
তার বেশ কিছুক্ষণ পর মিতা একটা রিক্সা নিয়ে চলে গেল কলেজের দিকে। কলেজে যাওয়ার পর মিতা আর ফারদিন আলাদা আলাদা বসলো, কেউ কারোর সাথে কোনো কথা বললো না। তারপর ক্লাস শেষ হলে ওরা দুজন বাসায় ফিরলো, কিন্তু ওরা এখনও নিজেদের মধ্যে কোনো রকম কথা বললো না। দুজনেরই কথা বলার জন্য মনটা আকুপাকু করছে, শর্তের জন্য কেউ কারোর সাথে কথা বলছে না। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 7 দিন। সেদিন কলেজ থেকে আসার সময় ফারদিন আগের মতো বাইক নিয়ে মিতার জন্য গেটে অপেক্ষা করছিল। মিতা এসে যখন দেখলো ফারদিন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, তখন অন্য কোনো দিকে না তাকিয়ে মিতা এক দৌড়ে ফারদিনের দিকে চলে গেল আর বাইকে উঠেই ফারদিনকে জড়িয়ে ধরলো। পুরোপুরি 7 দিন হতে এখনো 1 ঘন্টা সময় বাকি আছে। এজন্য মিতা ফারদিনকে জড়িয়ে ধরলেও একজন আরেকজনের সাথে কথা বলল না। তারপর ওরা দুজনে বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছে ওরা দুজন চলে গেল শেষ হওয়ার জন্য। মিটার দেওয়া সময়ের যখন আর মাত্র 15 মিনিট বাকি আছে, তখন ওরা দুজনেই ছাদে যাওয়ার জন্য রেডি হলো। মিতা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে লাগলো। মিতা যখন ছাদে উঠতে গেল, তখন ছাদের সিঁড়িতেই ফারদিনকে দেখতে পেল। ফারদিন মেয়েটাকে দেখে এক ফালি হাসি দিয়ে নিজের হাতটা বাড়িয়ে দিল মিতার দিকে। মিতাও এক টুকরো হেসে ফারদিনের হাত ধরে ছাদে চলে গেল। তারপর ওরা দুজন সর্বশেষ 15 মিনিট শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো। দুজন দুজনের দিকে তাকিয়ে একে অপরের হাত ধরে একজন আরেকজনের চোখের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারদিন 15 মিনিট পর অ্যালার্ম সেট করে রেখেছে। দেন 15 মিনিট শেষ হলো, অমনি ফারদিনের মোবাইলে অ্যালার্ম বেজে উঠল। এবার মিতা নিজে থেকে ফারদিনের কাছে এসে ওর কানের পেছনের হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে কিস করে দিল। এই পর্যন্ত ফারদিন মিতাকে 2 বার কিস করেছে, আর আজকে মিতা ফারদিনকে কিস করলো। ফারদিন যতটা না অবাক, তার চেয়ে 1000 গুণ বেশি খুশি। বেশ কিছুক্ষণ পর মিতা ফারদিনের ঠোঁট ছেড়ে দিল। আস্তে আস্তে ফারদিনের দিকে তাকালো। ফারদিন মিতাকে জিজ্ঞেস করলো, আমার উত্তরটা দে। এত কিছুর পরেও তোকে উত্তর দিতে হবে? হ্যাঁ, উত্তর দিতে হবে। আমার আই লাভ ইউর জবাব তোকে দিতেই হবে। আবারও যদি কিস করি তাহলেও কি বুঝবি না তোর আই লাভ ইউ এর জবাব কি? না, বুঝবো না, তুই আমার জবাব দে। ওকে, আই লাভ ইউ টু। ইয়েস, অ্যাট লাস্ট তুই আমাকে আই লাভ ইউ টু বললি। আমার যে কি খুশি লাগছে জানিস? তুই যে এই 7 দিন কথা বলিসনি, আমার কত কষ্ট হয়েছে। বারবার তোর সাথে কথা বলতে মন চেয়েছে, কিন্তু তোর শর্তের জন্য কথা বলতে পারিনি। আমারও তোর সাথে কথা না বলতে পেরে খুবই খারাপ লেগেছে। প্রথমে ভেবেছিলাম তোর সাথে কথা না বললে হয়তো তোর প্রেমের প্রস্তাবটাকে আমি প্রত্যাখ্যান করতে পারবো। এই জন্য চেষ্টা করেছি তোর থেকে দূরত্ব বজায় রাখার। কিন্তু যত দিন গিয়েছে তোর সাথে কথা বলার ইচ্ছাটা তত প্রখর হয়েছে। তোর সাথে কথা না বলার সময় আমি বুঝতে পেরেছি যে তুই আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। আমিও তোকে ছাড়া থাকতে পারবো না রে পাগলি। এবার কি তোকে একবার জড়িয়ে ধরতে পারি? আমি কি না করেছি? ফারদিন খুশি হয়ে মিতাকে জড়িয়ে ধরলো। তারপর থেকে ফারদিন আর মিতা একে অপরের সাথে আস্তে পিষ্টে জড়িয়ে পড়লো। ওদের এরকম অবাধ মেলামেশা দেখে ওদের বাড়ির সবাই প্রায় বুঝে গেল যে ওদের মধ্যে আসলে সম্পর্কটা কেমন হয়েছে। তাছাড়া একদিন তো মিতার মা ওদের দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে ফেলেছিল। তারপর মিতার মা কিছুই বলেনি ওদেরকে, উল্টো ওদের দুজনকে বিয়ে দিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে সবাই মনে করেছে। ওদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পরেই বাড়ির সবাই মিলে ওদের দুজনের বিয়ের দিন তারিখ ঠিক করলো। তারপর সবাই উপস্থিত থেকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে বেশ বড় করে ধুমধাম করে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিল। বিয়ের রাতে বাসর ঘরে মিতা ফারদিনের জন্য অপেক্ষা করছিল। একটু পর ফারদিন ঘরে আসলো। এসে মিতার সামনের 2 পা তুলে বসলো। তারপর মিতাকে বলল, নে এবার সালাম কর। সালাম করলে কিন্তু সালামি দিতে হবে। অবশ্যই সালামি দিব, তুই আগে সালাম তো কর। ফারদিনের কথা শুনে মিতা ফারদিনকে সালাম করলো। তারপর যখন মিতা ফারদিনের কাছে সালামি চাইলেও তখন ফারদিন নিজের পকেট থেকে একটা প্রোটেকশনের প্যাকেট মিতার হাতে ধরিয়ে দিল। এটা দেখে মিতার চোখ কপালে উঠে গেল। ফারদিন মিতার এই অবস্থা থেকে চরম মজা নিতে লাগলো। ফারদিন তারপর মিতাকে বলতে লাগলো,
এটাই হচ্ছে তোর সবচেয়ে বড় সালামি। এটা আজকে রাতে আমাদের দরকার পড়বে। তুই এত ফাজিল কেন রে? আমাকে লজ্জায় ফেলে দিলি। এখনো আমার কাছে লজ্জা? গত 2টা বছরে মনে হয় 2000-এর চেয়েও বেশি কিস করেছি তোকে, এখনো তুই আমাকে লজ্জা পাস? কিস করেছিস কিন্তু অন্য কিছু তো আর না, তাই লজ্জা পাওয়াটা স্বাভাবিক। ওকে, তাহলে আজকে সব লজ্জা ভেঙে দেব। গেট রেডি ফর এনজয়িং ইউর হাজবেন্ডস লাভ। এই কথা বলে ফারদিন মিতার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর আস্তে আস্তে মিতাকে নিজের বাহুডোরে লুকিয়ে ফেললো ফারদিন। মিতার ঠোঁট দুটো যেন আজকে ফারদিনের কাছে অমৃতের মতো লাগছে। মিতার পিঠের দিকে বারবার হাত বুলিয়ে দিচ্ছিল ফারদিন। তারপর আস্তে আস্তে মিতার ব্লাউজটা খুলে নিল, আর দেহের প্রতিটা স্পর্শে মিতা আরো পাগল হয়ে উঠেছিল। অবশেষে আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। এভাবে না হয় চলতে থাকুক ওদের ভালোবাসার গল্প। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।